যা দেবী সারদা, স্বামী চেতনানন্দ। মা সারদার বেদনগাথা পর্ব ৭। ষষ্ঠ চিত্র। কামারপুকুরে স্বামীর ভিটা। ১৬ই আগস্ট ১৮৮৬ সালে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করলেন। শ্রীমার নবযাত্রা শুরু হলো। মন থেকে স্বামীর বিচ্ছেদ বেদনা দূর করতে তিনি গেলেন বৃন্দাবনে। ১ বছর তপস্যা করে ফিরলেন কলকাতার বলরাম গৃহে। তারপর গোলাপ মা ও স্বামী যোগানন্দকে সঙ্গে নিয়ে ট্রেনে বর্ধমান, তারপর ১৬ মাইল হেঁটে উচালন। যাত্রাপথে ক্লান্ত ক্ষুধার্ত মাকে গোলাপ মা খিচুড়ি রেঁধে খাওয়ালে তিনি বলেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ? গোলাপ মা ও স্বামী যোগানন্দ শ্রীমাকে কামারপুকুরে রেখে ফিরলেন কলকাতায়। ঠাকুর নিজের অবর্তমানে কিভাবে চলতে হবে তা শ্রীমাকে বলেছিলেন। তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। দেখো, কারো কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। তারপর আবার শুরু হলো দুঃখ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম। প্রথমে দেখা দিল অর্থাভাব। শ্রীমা কথা প্রসঙ্গে বলেছিলেন, ত্রৈলোক্য বিশ্বাস, রানী রাসমণি দৈহিত্র আমাকে ৭টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দক্ষিণেশ্বরের দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। নরেনও কত বলেছিল, মায়ের ওই টাকাটা বন্ধ করো না, তবু করলে। তা দেখো, ঠাকুরের ইচ্ছায় অমন কত সাতগণ্ডা এলো গেল। আমার তো এ পর্যন্ত কোনো কষ্টই হয়নি। স্বামী শারদানন্দ পরে বলেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না, কারণ তারা তখন তপস্যার জন্য ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন। দ্বিতীয়ত শুরু হলো সমালোচনা। কাশীপুরে দেহত্যাগের পর ঠাকুর মাকে বালা খুলতে ও বিধবার বেশ পড়তে বারণ করেন। সেই থেকে শ্রীমা সরু লাল পেড়ে কাপড় ও বালা পরতেন। তার ওই বেশ দেখে পাড়ার লোকেরা সমালোচনা শুরু করলো। মা আবার থান ধুতি পরে বালা খোলার চেষ্টা করলে ঠাকুর দর্শন দেন এবং নিষেধ করেন। ওই দিন গৌরীমা এসে বৈষ্ণবতন্ত্র ব্যাখ্যা করে বললেন, তার চিন্ময় স্বামী, অধিকন্তু তিনি লক্ষ্মী, তিনি ভূষণ ত্যাগ করলে জগৎ লক্ষ্মীহীন হবে। তৃতীয়, হরিশের আক্রমণ। ঠাকুরের ভক্ত হরিশের স্ত্রী নিজ স্বামীকে বশে আনবার জন্য ঔষধ প্রয়োগ করায় তার মাথা খারাপ হয়ে যায়। শ্রীমায়ের সম্মুখে বর্ণনা। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমায় পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের বা গোলার চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। ৭ বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি, বগলা মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। চতুর্থ, আত্মীয় স্বজনদের উদাসীনতা, স্বার্থপরতা ও দুর্ব্যবহার। রামলাল, শিবরাম ও লক্ষ্মী তখন অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে থাকতেন। লক্ষ্মীর ইচ্ছামতো চালচলন ও রামলালের উপেক্ষা সত্ত্বেও তিনি স্বামীর ভিটাতে থাকতে চেয়েছিলেন। কামারপুকুরে শ্রীমায়ের দুরবস্থার কথা পাঠ করলে আমাদের চোখে সত্যই জল আসে। ভাবি, আমরা তখন থাকলে মাকে কিছুতেই কষ্ট পেতে দিতাম না। যেমন করে পারি এমনকি ভিক্ষে করেও তার সেবা করতাম। তার বয়স তখন ৩৫। লজ্জাশীলা মা ওই বয়সে একা কামারপুকুরে অজ্ঞাতবাসে করছেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। মনে হয় এর মধ্যে একটা গূঢ় রহস্য আছে। ঠাকুরের ভক্তগোষ্ঠী
খবর পেলে নিশ্চয় তাকে কলকাতায় এনে রাখতে পারতেন। অবশ্য পরে তারা মায়ের সব ভার গ্রহণ করেছিলেন।